আজ ঘুম ভাঙতেই আমি বুঝলাম রাতটা ঠিকমতো ঘুমাইনি। রিপোর্টটা এখনও টেবিলের উপর রাখা। আমি কয়েক সেকেন্ড চুপ করে বসে থাকলাম। তারপর ধীরে নিজেকে বললাম, আজ শুধু সত্য জানবো না, আজ সত্যের নাম জানবো। আমি উঠে ফাইলটা আবার খুললাম। বাবার লেখা লাইনগুলো খুব পরিষ্কার। তিনি শুধু আপত্তি করেননি, তিনি কারা জড়িত তাও লিখে গিয়েছেন। কিন্তু সেই পাতাটা রিপোর্টে নেই, মানে আসল পাতাটা এখনো কোথাও লুকোনো। রান্নাঘরে ঢুকতেই দেখলাম মা চা ঢালছিলেন। চায়ের ভাপ উঠছিল ধীরে। মা শান্ত গলায় বললেন, আজ আবার বেরুবি? আমি স্বাভাবিকভাবে বললাম, আজ একটু পুরনো ডাটা খুঁজতে হবে। তিনি কাপটা এগিয়ে দিয়ে শুধু বললেন, খুব সাবধানে থেকো। এই একটা বাক্যেই সব ভয় লুকানো ছিল। আজ আমি সরাসরি মাঠে না গিয়ে পুরো দিনটা ল্যাপটপ নিয়ে বসার সিদ্ধান্ত নিলাম। পুরনো রিপোর্টে একটা রেফারেন্স কোড ছিল। আমি সেই কোড দিয়ে সরকারি আর্কাইভ সার্ভার সার্চ করলাম। প্রথমে কিছুই এলো না। তারপর হঠাৎ একটা হিডেন লগ খুলল। রেস্ট্রিক্টেড মিটিং অ্যাটেন্ডেন্স, মায়া ওভারসাইট। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি ফাইলটা ওপেন করলাম, কিন্তু নামগুলো ব্ল্যাক করা। ঠিক তখন ফোন বাজলো। কবির। আমি ধরতেই সে নিচু গলায় বলল, तुम अभी घर पर हो? আমি বললাম, হ্যাঁ। সে বলল, अभी VPN लगाओ और स्क्रीन शेयर करो। আমি একটাও প্রশ্ন করলাম না। আমি শুধু সেট আপ করলাম। কিছু সেকেন্ড পর সে বলল, ब्लैक किए हुए नाम मिटाए नहीं गए, बस लेयर के नीचे है। আমার নিঃশ্বাস আটকে গেল। সে শান্তভাবে বলল, কপি ডাউনলোড করো, फिर কন্ট্রাস্ট বাড়াও। আমি নির্দেশ মতো করলাম। স্ক্রিনে ধীরে ধীরে কালো দাগ ফিকে হতে লাগলো। প্রথমে একটা অক্ষর, তারপর পুরো নাম। আমি চেয়ার শক্ত করে ধরলাম। প্রথম নাম একজন বড় কর্পোরেট প্রধানের, দ্বিতীয় নাম একজন সিনিয়র সিকিউরিটি অফিসার, আর তৃতীয় নামটা উঠতেই আমার হাত থেমে গেল। কারণ সেই নামটা আমি চিনতাম। এই মানুষটাই বাবার শেষ সময়ের বিশ্বাসযোগ্য কন্ট্যাক্ট ছিল। আমার ঠোঁট শুকিয়ে গেল। আমি খুব আস্তে বললাম, না, এটা হতে পারে না। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলাম, কিন্তু প্রমাণ পরিষ্কার। ওপাশ থেকে কবির ধীরে বলল, নাম দেখ গে? আমি কয়েক সেকেন্ড কিছু বললাম না। তারপর ফিসফিস করে বললাম, হ্যাঁ। সে চুপ করে থাকলো। তারপর খুব নিচু গলায় বলল, अब तुम आधिकारिक तौर से खतरे में हो। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। রাস্তায় একটা সাদা গাড়ি দাঁড়িয়ে। আগে ছিল কি না মনে করতে পারলাম না, কিন্তু এখন মনে হচ্ছে অনেকক্ষণ ধরেই আছে। আমি ধীরে বললাম, কবির, মনে হচ্ছে আমাকে নজরে রাখা হচ্ছে। সে এক সেকেন্ডও দেরি না করে বলল, पर्दा बंद करो और तुरंत बैग तैयार करो। আমি তাড়াতাড়ি প্রয়োজনীয় জিনিস ব্যাগে রাখলাম। ফাইল, ল্যাপটপ, ডায়েরি। হাত কাঁপছিল, কিন্তু মাথা পরিষ্কার। ঠিক তখন দরজার বাইরে লিফট থামার শব্দ, তারপর ধীরে পায়ের শব্দ। কবির ফোনে বলল, দরওয়াজা মত খোলনা, मैं नीचे हूँ। আমি অবাক হয়ে বললাম, তুমি এত দ্রুত? সে শুধু বলল, बाद में। নিচে নেমে যখন বাইকের পাশে দাঁড়ালাম, আমি প্রথমবার তার চোখের দিকে সরাসরি তাকালাম। আজ সে খুব ক্লান্ত দেখাচ্ছিল। আমি ধীরে বললাম, তুমি কেন এত সাহায্য করছো? সে কয়েক সেকেন্ড চুপ রইল। তারপর শান্তভাবে বলল, क्योंकि कुछ लड़ाइयाँ अकेले नहीं लड़ी जाती। এই উত্তরটা ছোট, কিন্তু ভেতরে খুব ভারী। আমি আর কিছু বললাম না। ঘরে নিরাপদ জায়গায় এসে আমি ডায়েরি খুললাম। আজ লিখলাম, আজ নামগুলো দেখলাম, আর আজ বুঝলাম শত্রু কত বড়। আজ থেকে আর তদন্ত না, আজ থেকে বাঁচার লড়াইও শুরু। আমি কলম নামালাম, কারণ জানি এখন আর ফিরে যাওয়ার রাস্তা নেই। আজ সকালে ঘুম ভাঙতেই প্রথমে কয়েক সেকেন্ড বুঝতে পারলাম না আমি কোথায়। তারপর মনে পড়ল, আমি নিজের বাড়িতে না। গত রাতেই কবির আমাকে অস্থায়ী সেফ জায়গায় এনে রেখেছে। ছোট ভাড়া ফ্ল্যাট, খুব সাধারণ। একটা টেবিল, একটা বিছানা,
আর জানালার বাইরে ব্যস্ত রাস্তা। এই সাধারণ জায়গাটাই এখন সবচেয়ে নিরাপদ। আমি ধীরে উঠে বসলাম। ভাবলাম, আজ থেকে তারা লুকিয়ে দেখবে না, আজ তারা চাল দেবে। রান্নাঘরের মতো ছোট কোণে গিয়ে দেখি কবির ইতিমধ্যে চা বানিয়ে রেখেছে। সে স্বাভাবিক গলায় বলল, चीनी कम डाली है, तुम्हें कम पसंद है ना? আমি একটু থেমে গেলাম। আমি তাকে কখনো এটা বলেছিলাম মনে নেই। আমি শুধু একটা কাপ নিয়ে বললাম, ধন্যবাদ। সে মাথা নাড়িয়ে জানলার দিকে তাকিয়ে থাকলো। এই নীরবতাটাও অদ্ভুতভাবে নিরাপদ লাগছিল। আমি টেবিলে ফাইল খুললাম। আজ লক্ষ্য পরিষ্কার, নামগুলো শুধু জানা না, নামগুলো বাইরে আনতে হবে। আমি বললাম, আমরা মিডিয়ায় দেব? কবির সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। नहीं, अभी दोगी तो फाइल गायब हो जाएगी, और तुम भी। আমি গভীর শ্বাস নিলাম। সে বলল, पहले ब्रेकअप, फिर सही जगह लिख। আমরা দুজন ল্যাপটপে বসে ফাইলের এনক্রিপ্টেড কপি তৈরি করলাম। আমি প্রতিটা ডকুমেন্ট স্ক্যান করলাম। কবির সার্ভার রুট সেট করলো। ঠিক তখনই সে হঠাৎ থেমে বলল, रुको। আমি তাকালাম। সে স্ক্রিনে একটা আইপি দেখালো। कोई हमारे नेटवर्क को पिंग कर रहा है। আমার বুক ধক করে উঠল। কিছু সেকেন্ডের মধ্যেই ইন্টারনেট নিজে থেকে ডিসকানেক্টেড হয়ে গেল। তারপর নিচে রাস্তা থেকে একটা গাড়ির দরজা জোরে বন্ধ হওয়ার শব্দ। কবির খুব শান্ত গলায় বলল, वे आ गए। আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, পুলিশ? সে বলল, नहीं, प्राइवेट। সে মুহূর্তেই ল্যাপটপ বন্ধ করলো। हार्ड ड्राइव बैग में डालो। আমি হাত কাঁপতে কাঁপতে করলাম। সে বলল, पीछे वाली सीढ़ी से निकलेंगे। ঠিক তখন সামনের দরজায় জোরে ধাক্কা পড়ল। একটা কড়া গলা, दरवाजा खोलिए, सिक्योरिटी चेक। আমরা দুজনেই জানতাম এটা মিথ্যে। আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। কবির খুব নিচু গলায় বলল, डरो मत, बस मेरे पीछे चलो। আমি পিছনের সিঁড়ি দিয়ে নামলাম। সিঁড়িটা সরু, আলো আধো অন্ধকার। আমার শ্বাস দ্রুত হচ্ছিল। হঠাৎ নিচে পৌঁছেই দেখি আরেকজন লোক দাঁড়িয়ে। সে ফোনে বলল, हाँ, पीछे से निकल रही है। আমার বুক জমে গেল। কবির আমার হাত ধরে বলল, दौड़ो। আমি দৌড়াতে শুরু করলাম। রাস্তার ভিড়, হর্ন, মানুষের চিৎকার সব একসাথে মিশে গেল। পিছনে পায়ের শব্দ বাড়ছিল। আমি বুঝলাম এটা আর তদন্ত না, এটা এখন শিকারি আর শিকারের দৌড়। রাস্তার মোড়ে একটা বাইক দাঁড় করানো ছিল। কবির দ্রুত স্টার্ট দিল। बैठो जल्दी। আমি উঠে বসতেই পিছন থেকে একজন চিৎকার করলো, रुको। বাইক ছুটে গেল। কিছু দূর গিয়ে সে স্পিড কমালো। আমার হাত এখনো কাঁপছিল। আমি ধীরে বললাম, আজ যদি তুমি না থাকতে? সে থামালো না, শুধু বলল, मैं हूँ जब तक ये खत्म नहीं होता। এই কথাটা খুব সাধারণ, কিন্তু আজ এটা প্রতিশ্রুতির মতো শোনালো। রাতে নিরাপদ জায়গায় এসে আমি ডায়েরি খুললাম। আজ লিখলাম, আজ তারা সরাসরি আক্রমণ করেছে। আজ বুঝলাম আমরা ঠিক পথে আছি, কারণ সত্যের ভয় শুধু অপরাধীরাই পায়। আমি কলম নামালাম। আজ প্রথমবার মনে হলো শেষ লড়াই খুব কাছেই। আজ ঘুম ভাঙলো অ্যালার্মে না, দরজার বাইরে বাসনের শব্দে। এই সেফ ফ্ল্যাটটা খুব ছোট, কিন্তু আশ্চর্যভাবে এখানে সকালগুলো বাস্তব লাগে। আমি উঠে দেখি কবির রান্নাঘরের ছোট গ্যাসে ডিম ভাজছে। সে তাকালো না, শুধু বলল, आज बाहर कम निकलना, सड़क साफ नहीं है। আমি চেয়ার টেনে বসে পড়লাম। তুমি সবসময় এভাবে আগেই বুঝে যাও কি হতে পারে? সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। आदत है। এই আদত শব্দটা আজ একটু বেশি ভারী লাগলো। আমরা খুব সাধারণভাবে নাস্তা করলাম। আমি রুটি ছিঁড়ছিলাম। সে ফোনে কিছু সাইলেন্ট মেসেজ পড়ছিল। আমি হঠাৎ বললাম, তুমি কি কখনো স্বাভাবিক জীবন কাটিয়েছো? সে হালকা হাসলো। कोशिश की थी। আমি জিজ্ঞেস করলাম, তারপর? সে বলল, ज्यादा दिन टिक नहीं पाया।
তার গলায় এমন একটা শান্ত স্বর ছিল যেন এই উত্তরটা বহুবার দিয়েছে। আমার বাবার এথিক্যাল অবজেকশন রিপোর্ট খুললাম। আজ প্রথমবার পুরোটা পড়ে যাচ্ছি। একটা পাতার এসে আমার হাত থেমে গেল। ওখানে একটা সিল ছিল, ইন্টারনাল কাউন্টার ইন্টেলিজেন্স ক্লিয়ারেন্স রিকোয়ার্ড। আমি ভ্রু কুঁচকে বললাম, এই সেকশনটা তো সাধারণ প্রশাসনের না। কবির হঠাৎ চুপ হয়ে গেল। সে খুব ধীরে বলল, पन्ना आगे मत पलटो अभी। আমি তাকালাম। কেন? সে বলল, क्योंकि उस सेक्शन में जिनका नाम होता है उनके पीछे बहुत परंते होते हैं। আমি বললাম, তুমি এত নিশ্চিত কিভাবে? সে উত্তর দিল না। ঘরের ভিতরে কয়েক সেকেন্ড সম্পূর্ণ নীরবতা। ফ্যানের শব্দ, রাস্তার হর্ন, আমার বুকের শব্দ। আমি শান্ত গলায় বললাম, তুমি এই সিস্টেমটাকে ভেতর থেকে চেনো, তাই না? সে জানালার দিকে তাকিয়ে বলল, थोड़ा। এই থোড়া শব্দটা একটা সম্পূর্ণ ইতিহাস লুকিয়ে রাখছিল। সে ব্যাগ থেকে একটা ছোট পেন ড্রাইভ বের করলো। আমার দিকে না তাকিয়েই বলল, अगर फाइल पूरी खोलनी है ये इस्तेमाल करो। আমি অবাক হয়ে বললাম, এটা কি? সে বলল, ऑफलाइन डिक्रिप्टर है। আমি সঙ্গে সঙ্গে বুঝলাম এই জিনিস সাধারণ কারোর কাছে থাকে না। আমি ধীরে জিজ্ঞেস করলাম, কবির, তুমি আসলে কি কাজ করতে? সে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব শান্ত স্বরে বলল, जो काम सामने दिखता है वो असली नहीं था। আমার শরীর দিয়ে ঠান্ডা স্রোত নামলো। আমি আবার বললাম, মানে? সে খুব ধীরে উত্তর দিল, मैं सिस्टम छोड़ चुका हूँ लेकिन सिस्टम मुझे पूरी तरह छोड़ता नहीं। এই কথার পরে আমাদের মধ্যে কোনো নাটকীয় সঙ্গীত ছিল না, শুধু একটা দীর্ঘ নীরবতা। আমি হালকা গলায় বললাম, তুমি চাইলে বলতে না পারো। সে মাথা নাড়ল। बताऊंगा लेकिन अभी नहीं, जब तुम्हें जानना ज़रूरी होगा तब। এই কথাটা প্রতিশ্রুতির মতো শোনালো। আমরা পেন ড্রাইভ লাগালাম। স্ক্রিনে নতুন হিডেন ফোল্ডার খুলল। ভেতরে কয়েকটা নাম, কয়েকটা সিক্রেট অথরাইজেশন আর একটা লাইন, ফিল্ড ওভারসাইট অফিসার অ্যাসাইন্ড ক্লাসিফাইড। আমার চোখ থেমে গেল। আমি খুব ধীরে বললাম, এই অফিসারের নামটা মুছে দেওয়া কেন? কবির স্ক্রিনের দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, क्योंकि वो अभी भी जिंदा है। রাতে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। আজ ভয় একটু কম লাগছিল, কারণ আজ প্রথমবার বুঝলাম আমি একা না, আর কবির শুধু সহযাত্রী না, সে এই খেলাটার পুরনো খেলোয়াড়। আমি চোখ বন্ধ করার আগে ভাবলাম, আজ সত্য পুরোটা জানিনি, কিন্তু আজ দরজাটা খুলে গেছে। সকালটা অদ্ভুতভাবে সাধারণ ছিল। আমি ঘুম থেকে উঠে কয়েক সেকেন্ড ভুলেই গিয়েছিলাম যে আমরা লুকিয়ে আছি। ছোট রান্নাঘরে পানি ফুটছিল, জানালার বাইরে দুধওয়ালা সাইকেলের বেল শোনা যাচ্ছিল। আমি মনে মনে ভাবলাম, এই শহর কখনো থামে না, এমনকি যখন কেউ যুদ্ধের মধ্যে থাকে তখনও। কবির তখন ফোনে কারোর সাথে খুব নিচু গলায় কথা বলছিল। আমি শুধু কয়েকটা শব্দ শুনলাম। आज मूवमेंट मत करना, रिस्क है। সে ফোন রেখে আমাকে দেখে হালকা বলল, आज घर में रहना ही बेहतर है। আমি মাথা নাড়লাম, কিন্তু ভিতরে ভিতরে জানতাম সব কিছু এত সহজ হবে না। দুপুরে হঠাৎ মনে পড়ল আমাদের খাবার প্রায় শেষ। আমি বললাম, আমি 5 মিনিটে নিচের দোকান থেকে জিনিস নিয়ে আসি। কবির সঙ্গে সঙ্গে বলল, मैं चलूँगा। আমি হেসে বললাম, এতটা দরকার নেই, নিচেই তো। সে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তার চোখে দ্বিধা ছিল। তারপর বলল, जल्दी वापस आना। আমি শুধু বললাম, হ্যাঁ। এই হ্যাঁটাই আজকে সবচেয়ে বড় ভুল ছিল। নিচে নামতেই সব কিছু একেবারে সাধারণ লাগছিল। একজন চা বানাচ্ছে চায়ের দোকানে, একটা বাচ্চা স্কুল ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে, দোকানের সামনে লোকজন দাম নিয়ে ঝগড়া করছে। আমি মনে মনে নিজেকে বললাম, দেখছো, সব ঠিক আছে।
আমি ডাল, ব্রেড আর জল কিনলাম। ব্যাগ হাতে ফিরতে যাব ঠিক তখনই একটা সাদা ভ্যান ধীরে এসে থামলো। আমি প্রথমে গুরুত্ব দিইনি। মুম্বাইয়ে ভ্যান থামে, মানুষ নামে, এটা স্বাভাবিক। তারপর দরজা খুলল। সবকিছু ঘটলো 3 সেকেন্ডে। একজন লোক পিছন থেকে আমার মুখ চেপে ধরলো। আরেকজন আমার হাত মুচড়ে দিল। আমি লাথি মারার চেষ্টা করলাম, চিৎকার করতে চাইলাম। একটা কাপড় মুখে চাপা পড়ল। কানে শুধু একটা গলা, জলদি আন্দার ডালো। আমাকে টেনে ভ্যানের ভেতরে ছুঁড়ে ফেলা হলো। দরজা বন্ধ, অন্ধকার, গাড়ি ছুটল। আমার মাথা ঘুরছিল, হাত বাঁধা, মুখে কাপড়। আমি জোরে নড়তে চেষ্টা করলাম। একজন লোক বলল, शांत रहो वरना चोट लगेगी। আরেকজন বলল, বস নে কাহা হে জিন্দা চাইয়ে। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। মানে ওরা আমাকে মারতে আসেনি, ওরা আমাকে ব্যবহার করবে। আমি যখন ফিরছিলাম না, কবির প্রথমে ভাবলো দেরি হচ্ছে, 5 মিনিট, 10 মিনিট। তারপর সে ফোন করলো, ফোন সুইচ অফ। তারপর সে নিচে নামলো। দোকানদার বলল, अभी तो गई थी, फिर एक वैन आई। এই পর্যন্ত শুনেই কবির বুঝে গেল। আমার চোখের কাপড় খুলল। আমি একটা অন্ধকার ঘরে বসে আছি, লোহার চেয়ার, উপরে একটাই বাল্ব। একজন লোক সামনে এসে দাঁড়ালো। সে শান্ত গলায় বলল, रुद्रिका सेन, आखिर मिल ही गई। আমি চুপ করে তাকিয়ে রইলাম। সে বলল, तुम्हारे पास जो रिपोर्ट है वो हमें दे दो, फिर शायद घर चली जाओ। আমি ধীরে বললাম, না দিলে? সে হেসে বলল, तो तुम्हें समझाने के लिए और तरीके भी है। আমি চোখ বন্ধ করলাম। ভয় ছিল, কিন্তু তার থেকেও বেশি একটা অদ্ভুত শান্তি ছিল। কারণ আমি জানতাম কবির এখন নিশ্চয়ই বুঝে গেছে। আর যদি সে বুঝে থাকে তাহলে সে আসবেই। আমি বুঝতে পারছিলাম না কত ঘন্টা কেটে গেছে। ঘরে শুধু একটাই বাল্ব, সময় মাপার কোনো উপায় নেই। হাত বাঁধা, গলা শুকিয়ে গেছে। দরজার বাইরে মাঝে মাঝে পায়ের শব্দ। একজন পাহারাদার ফোনে বলছিল, हाँ, लड़की शांत है, अभी तक कुछ नहीं बोली। আমি চুপচাপ বসে রইলাম। ভয় পাচ্ছিলাম, কিন্তু মাথার ভেতর একটা কথাই ঘুরছিল, কবির নিশ্চয়ই আমাকে খুঁজছে। কবির প্রথমে আমার ফোনের শেষ লোকেশন ট্র্যাক করলো, তারপর দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলো। ভ্যানের নম্বর পুরো দেখা যায়নি, কিন্তু সে একটা জিনিস খেয়াল করলো, ভ্যানের দরজায় একটা ছোট কোম্পানির লোগো। সে ফোনে নিচু গলায় বলল, मुझे 3 घंटे में उस ट्रांसपोर्ट कंपनी का पूरा डेटा चाहिए। ওপাশ থেকে জবাব, इतनी जल्दी? সে ঠান্ডা গলায় বলল, करो। এই গলাটা আমি আগে শুনিনি। এটা সেই শান্ত কবির না, এটা অন্য কেউ। দরজা খুলল, দুজন লোক ঢুকলো। একজন ফাইল ছুঁড়ে দিল সামনে। সে বলল, ये वही रिपोर्ट है ना? पासवर्ड बोलो। আমি বললাম, আমি জানি না। সে টেবিলে ঘুষি মারল। झूठ मत बोलो। আমি চুপ, কারণ আমি সত্যিই জানি না। কবির একটা পরিত্যক্ত গুদামের সামনে দাঁড়িয়ে, তার হাতে ফোন, চোখে সম্পূর্ণ হিসাব। সে নিজেকে বলল, 3 गार्ड बाहर, 2 अंदर, एक कैमरा ब्लाइंड स्पॉट। তারপর ব্যাগ খুলল। ভেতরে গ্লাভস, ছোট টর্চ, কম্প্যাক্ট পিস্তল। সে ধীরে বলল, आज शांत तरीके से होगा या तेज। গুদামের পিছনের দরজা। একজন গার্ড সিগারেট খাচ্ছিল। হঠাৎ তার পিছনের ছায়া। 2 সেকেন্ড, নিঃশব্দ আঘাত। লোকটা মাটিতে। কবির তাকে ধরে ধীরে নামিয়ে রাখলো। কোনো শব্দ নেই। এই মুভটা এত দ্রুত ছিল যেন সে বহুবার করেছে। আমি চেয়ারেই বসে, হাত অসাড়। হঠাৎ বাইরে দৌড়ানোর শব্দ, তারপর একটা চাপা ধাক্কা, কারো চিৎকার, अरे कौन है? তারপর নিস্তব্ধতা। আমার বুক জোরে ধুকপুক করছে। ধীরে দরজার লক ঘুরল। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছি। দরজা খুলল। আলো থেকে একটা ছায়া ঢুকলো। তারপর সেই গলা, चलो घर चलते हैं। কবির।
আমি বিশ্বাসই করতে পারছিলাম না। সে 2 সেকেন্ডে দড়ি খুলে দিল। তার হাত শক্ত, কিন্তু অদ্ভুতভাবে সাবধানে। সে জিজ্ঞেস করলো, चल सकती हो? আমি মাথা নাড়লাম। সে বলল, तो अभी भागना होगा। আমরা করিডর দিয়ে দৌড়াচ্ছি। হঠাৎ সামনে দুজন লোক। একজন চিৎকার করলো, রুকো! কবির আমাকে পিছনে ঠেলে দিল। তার মুভমেন্ট পুরো বদলে গেল। 2টা দ্রুত আঘাত। একজন পড়ে গেল, আরেকজনের হাত থেকে বন্দুক ছিটকে গেল। আমি স্তব্ধ। এটা কোনো সাধারণ লোকের লড়াই না। আমরা বাইরে বেরোলাম। রাতের বাতাস। গাড়ি স্টার্ট করলো কবির। আমি সিটে বসতেই বুঝলাম আমার হাত কাঁপছে। সে স্টিয়ারিংয়ে ধরেই শুধু বলল, अब सुरक्षित हो। কিছুক্ষণ পরে আমি ধীরে বললাম, তুমি এইসব কোথায় শিখেছো? সে রাস্তার দিকে তাকিয়ে রইল। তারপর খুব শান্তভাবে বলল, जहाँ ज़रूरत थी। আমি জানতাম এই উত্তরটা পুরো সত্য না, কিন্তু আজ আমি জোর করলাম না, কারণ আজ শুধু একটা সত্য যথেষ্ট। সে এসেছিল আর আমাকে নিয়ে গেছে। আজ সকালে ঘুম ভাঙতেই বুঝলাম শরীর এখনো ক্লান্ত। হাতের কবজিতে দড়ির দাগ আছে। মাথার ভিতরে গত রাতের শব্দগুলো এখনো ঘুরছে। কবির রান্নাঘরে চুপচাপ চা বানাচ্ছিল। আমরা দুজনেই জানি আজ কথা না বললে চলবে না। আমি কাপ হাতে নিয়ে সরাসরি বললাম, কাল তুমি যেভাবে ঢুকলে এটা সাধারণ মানুষের কাজ না। সে কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, नहीं है। আমি এবার চোখ সরালাম না। তুমি আসলে কে কবির? ঘরের ফ্যানের শব্দ ছাড়া আর কিছু নেই। সে ধীরে চেয়ার টেনে বসলো। তার গলায় আজ কোনো এড়িয়ে যাওয়ার চেষ্টা নেই। সে বলল, मैं पहले प्राइवेट सिक्योरिटी में था। আমি সঙ্গে সঙ্গে বললাম, মিথ্যে। সে হালকা মাথা নাড়ল। हाँ, अधूरा सच था। সে ধীরে বলল, मैं गवर्नमेंट काउंटर इंटेलिजेंस यूनिट में था। আমার বুকের ভেতর শব্দ থেমে গেল। সে চালিয়ে গেল, फील्ड ऑपरेशंस, सर्वाइलेंस, एक्सट्रैक्शन। প্রতিটা শব্দ যেন আলাদা আলাদা দরজা খুলছে। আমি খুব ধীরে বললাম, প্রজেক্ট মায়া, তুমি কি ওটার অংশ ছিলে? সে এবার চোখ নামালো, তারপর বলল, हाँ। আমার হাত ঠান্ডা হয়ে গেল। ঘরটা যেন ছোট হয়ে গেল। সে এবার থামলো না। प्रोजेक्ट माया शुरू में नेशनल सिक्योरिटी सर्विलेंस था, लेकिन बाद में पावर कंट्रोल बन गया। আমি ফিসফিস করে বললাম, আর তুমি? সে বলল, मैं अंदर था, लेकिन जब तुम्हारे पिता ने ऑब्जेक्शन दिया तब पहली बार मुझे समझ आया कि हम क्या बना रहे हैं। আমার শ্বাস আটকে গেল। সে বলল, तुम्हारे पिता रुद्रसेन वो अकेले नहीं थे, उन्होंने मुझे भी रोकने की कोशिश की थी। আমার চোখ ভিজে উঠল। আমি ধীরে বললাম, তুমি তখন কি করেছিলে? সে বলল, मैं देर से समझा। তার গলা প্রথমবার কাঁপল। जब तक मैंने रिपोर्ट लीक करने की कोशिश की, उन्हें हटा दिया गया। এই হাঁটা দেওয়া শব্দটা আমার বুকের ভেতর ছুরি ঢুকিয়ে দিল। সে আমার দিকে তাকিয়ে বলল, उस दिन से मैं सिस्टम में नहीं हूँ, मैं उसे गिराने की कोशिश कर रहा हूँ। আমি কয়েক সেকেন্ড কিছু বললাম না। তারপর ধীরে জিজ্ঞেস করলাম, তাহলে আমাকে সাহায্য করছো কেন? সে উত্তর দিতে দেরি করলো না। शुरू में क्योंकि तुम्हारे पिता सही थी। 1 সেকেন্ড থামলো, তারপর নিচু গলায় আবার বলল, अब क्योंकि तुम हो। এই কথাটা নাটকীয় ছিল না। এটা ছিল শান্ত, আর সেই কারণেই সত্যি লাগছিল। আমি ধীরে বললাম, মানে এতদিন তুমি আমার থেকে সব লুকিয়েছিলে? সে বলল, अगर पहले बताता तुम मुझ पर भरोसा करती। আমি উত্তর दिते পারলাম না, কারণ সত্যি করতে পারতাম না ভরসা। কবির টেবিলে একটা ফাইল রাখলো। ये प्रोजेक्ट माया के एक्चुअल कंट्रोलर्स की सूची है। আমি ধীরে ফাইল খুললাম। নামগুলো দেখে বুক জমে গেল।
এরা শুধু অফিসার না, এরা মন্ত্রী, কর্পোরেট প্রধান, নিরাপত্তা প্রধান, পুরো নেটওয়ার্ক। কবির শান্তভাবে বলল। अब आखिरी लड़ाई बाकी है। আমি ফাইল বন্ধ করে বললাম, এইবার পালাবো না। সে মাথা নাড়ল। इस बार हम खत्म करेंगे। আজ ঘুম ভাঙতেই বুঝলাম আজকে দিনটা অন্যরকম। এই সেই সকাল যেদিন হয় সব শেষ হবে, না হয় সব শুরু হবে আবার। আমি টেবিলে বাবার রিপোর্টটা ছড়িয়ে রাখলাম। পাতাগুলোর উপর হাত রেখে মনে মনে বললাম, আজ তোমার সত্য লুকিয়ে থাকবে না বাবা। কবির জানালার পাশে দাঁড়িয়ে পুরো শহরটা দেখছিল। সে শান্ত গলায় বলল, आज गलती की जगह नहीं है। আমি উত্তর দিলাম, আজ ভয় পাওয়ার সময়ও নেই। আমাদের সামনে তিনটা জিনিস ছিল, বাবার এথিক্যাল রিপোর্ট, ডিক্রিপ্টেড মায়া ডেটাবেস, সিক্রেট কন্ট্রোলার লিস্ট। কবির মানচিত্র খুলে দেখালো। आज उनकी बोर्ड मीटिंग है, प्राइवेट सिक्योरिटी समिट के नाम पर। আমি বুঝলাম সব বড় কর্তারা এক জায়গায়। সে বলল, अगर आज एक्सपोज हुआ पूरा नेटवर्क गिरेगा। আমরা সাধারণ পোশাকে বেরোলাম, কোনো ড্রামাটিক গিয়ার না, কোনো সিনেমার মতো কনভয় না। একটা সাধারণ ক্যাব, রাস্তার ট্রাফিক একই রকম, মানুষ অফিস যাচ্ছে। আমি হঠাৎ ভাবলাম, এই শহর জানেই না আজ কি হতে যাচ্ছে। কনফারেন্স বিল্ডিংটা পুরো সিকিউরড, গেটে স্ক্যানার, বাইরে আর্মড গার্ডস। আমি ধীরে বললাম, এখানে ঢুকবো কিভাবে? কবির ছোট ব্যাজ বের করলো। আমি তাকালাম। সে শুধু বলল, पुरानी आदतें काम आती है। আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স পেরিয়ে ঢুকে গেলাম। আমার বুক ধুকধুক করছে। করিডোরে স্যুট পরা লোকজন হাঁটছে, কারোর মুখে সন্দেহ নেই। কবির নিচু গলায় বলল, मीटिंग रूम तीसरी मंजिल। দরজার ভিতরে কণ্ঠস্বর। একজন বলছে, प्रोजेक्ट माया फेज 2 शुरू होना चाहिए। আরেকজন, पब्लिक कंट्रोल बिना सर्विलेंस संभव नहीं। আমার হাত মুঠো হয়ে গেল। কবির দরজা খুলে দিল। পুরো ঘর থেমে গেল। 10 জন বড় অফিসার, কর্পোরেট প্রধান, নিরাপত্তা হেড। একজন উঠে দাঁড়িয়ে চিৎকার করলো, हु अलाउड दिस? কবির শান্তভাবে বলল। सच ने। আমি টেবিলের রিপোর্ট ছুঁড়ে দিলাম। আমি পুরো গলায় বললাম, রদ্রিগাসেন, এথিক্যাল অবজেকশন রিপোর্ট, অরিজিনাল কপি। ঘর নিস্তব্ধ। আমি চালিয়ে গেলাম, এখানে সার্ভিলেন্স অ্যাবিউজ, ইললিগাল প্রোফাইলিং, সিভিলিয়ান কন্ট্রোল, সব প্রমাণ আছে। একজন ঠান্ডা গলায় বলল, সিকিউরিটি। ঠিক তখন কবির ল্যাপটপ খুলল। সে বলল, पहले स्क्रीन देख लीजिए। স্ক্রিনে লাইভ ডেটা আপলোড শুরু। এনক্রিপ্টেড মায়া সার্ভার, পাবলিক মিডিয়া ক্লাউড। সে বলল, अब ये सिर्फ हमारे पास नहीं है। একজন চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। तुम जानते हो क्या कर रहे हो? কবির উত্তর দিল, हाँ, जो करना चाहिए था। আমি সরাসরি বললাম, আমার বাবাকে সরানো হয়েছিল কারণ তিনি সই করেননি। ঘরের একজন হঠাৎ চুপ হয়ে গেল। আর একজন নিচু গলায় বলল, রিমুভ দেম। দুইজন সিকিউরিটি এগোতে শুরু করলো। কবির সামনে দাঁড়ালো। তার গলা বরফের মতো শান্ত। एक कदम और तो बाहर की मीडिया अभी अंदर आ जाएगी। সবাই থেমে গেল, কারণ তারা জানে এখন সব পাবলিক। কয়েক মিনিটের মধ্যে ফোন বাজতে শুরু করলো। একজন বলছে, স্যার, নিউজ চ্যানেলস ডেটা লিক। আর একজন, গভর্নমেন্ট এনকোয়ারি। আর একজন চেয়ারে বসে পড়ল, নেটওয়ার্ক ভেঙে গেছে। আমরা ধীরে ঘর থেকে বেরিয়ে এলাম। কেউ আমাদের আটকায়নি, কারণ যুদ্ধ শেষ। বিল্ডিং থেকে বেরিয়ে আমি প্রথমবার গভীর শ্বাস নিলাম। শহর একই রকম, ট্রাফিক চলছে, কেউ জানে না এই মাত্র একটা গোপন সাম্রাজ্য ভেঙে পড়ল। আমি ধীরে বললাম, শেষ। কবির কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, सिस्टम खत्म नहीं होता, लेकिन आज एक दानव गिरा है। আমি আকাশের দিকে তাকালাম। আজ প্রথমবার মনে হলো বাবা হেরে যাননি, সত্য শুধু দেরিতে যেতে।
আজ বহুদিন পরে অ্যালার্মে ঘুম ভাঙল। কোনো লুকিয়ে থাকা না, কোনো পালানোর প্ল্যান না। আমি বিছানায় বসে বুঝলাম আজ সত্যিই একটা যুদ্ধ শেষ। রান্নাঘরে গিয়ে দেখি মা চা বানাচ্ছেন। তিনি আমার দিকে তাকিয়ে শুধু বললেন, আজ তোর চোখে ভয় নেই। আমি ধীরে বললাম, আজ লুকোনোর কিছু নেই। মা চুপচাপ কাপটা আমার হাতে দিলেন, তারপর নিচু গলায় বললেন, তোর বাবা যদি আজ থাকতো গর্ব করত। এই কথাটা শুনে আমার গলা আটকে গেল। আমি মাকে বললাম, মা, তুমি কি জানতেই বাবা কি নিয়ে লড়ছিল? তিনি কয়েক সেকেন্ড চুপ রইলেন, তারপর ধীরে বললেন, সবটা না, কিন্তু বুঝতাম। আমি অবাক হয়ে তাকালাম। তিনি আলমারির ভিতর থেকে একটা পুরনো খাম বের করলেন। ও মারা যাওয়ার আগে আমাকে বলেছিল, যদি কখনো তুই খুঁজতে শুরু করিস এটা দিতে। ভেতরে একটা ছোট ডায়েরি, বাবার হাতের লেখা। শেষ পাতায়, If Rudrika reads this, she already chose courage. আমি চোখ বন্ধ করলাম। আজ বুঝলাম মা শুধু ভয় পায়নি, তিনি অপেক্ষা করছিলেন। বিকেলে কবির বলল, आज किसी के साथ मिलना है। আমরা একটা ছোট পুরনো ক্যাফেতে গেলাম। ভিতরে এক মাঝবয়সী লোক বসে। কবির তাকে দেখে বলল, अमन, লোকটা উঠে দাঁড়িয়ে হালকা হাসলো। বলল, जिंदा हो तुम, यही बड़ी बात है। আমান ছিল তার পুরনো ইউনিটের টেক স্পেশালিস্ট। সে আমাকে দেখে বলল, तो ये है वो लड़की जिसके लिए तुम फिर से मैदान में कूद पड़े। আমি একটু অস্বস্তি পেলাম। কবির নিচু গলায় বলল, बस डेटा चाहिए था। আমান হেসে বলল, झूठ मत बोलो। এই ছোট কথোপকথনে প্রথমবার বুঝলাম কবিরেরও একটা জীবন ছিল, বন্ধু ছিল, মানুষ ছিল। সে সব হারায়নি। ক্যাফে থেকে বেরিয়ে হাঁটছিলাম। রাস্তায় বিকেলের আলো। আমি ধীরে বললাম, তুমি পুরো একা না, তাই না? সে কয়েক সেকেন্ড পরে বলল, पहले था, अब शायद नहीं। তার গলায় কোনো নাটক ছিল না, শুধু ক্লান্ত সত্য। রাতে আমি আর মা ছাদে দাঁড়িয়ে। দূরে ট্রেন যাচ্ছে। মা বললেন, ও ছেলেটা ভালো। আমি অবাক। কে? মা শান্তভাবে বললেন, যে তোর পাশে দাঁড়িয়েছিল। আমি চুপ করে হাসলাম। রাতে কবির বেরোতে যাচ্ছিল। আমি বললাম, এবার কি করবে? সে বলল, थोड़ा गायब रहूंगा, आदत है। আমি ধীরে বললাম, সবসময় গায়েব হয়ে যেও না। সে প্রথমবার পুরো আমার দিকে তাকালো, তারপর বলল, अगर तुम बुलाओगी आ जाऊंगा। আমি জানালার পাশে দাঁড়িয়ে ডায়েরি খুললাম। আজ লিখলাম, বাবার যুদ্ধ শেষ, কিন্তু গল্প শেষ না। আমি ভয় পাই এখনো, কিন্তু আমি থামবো না। বাইরে শহরের আলো জ্বলছে, মানুষের জীবনও চলছে, আর আমি বুঝলাম সত্য সবসময় জোরে যেতে না, কখনো কখনো সত্য শুধু দাঁড়িয়ে থাকে, আর সেটাই যথেষ্ট।